তাহলে বইয়ের সেকেন্ড অধ্যায় হচ্ছে তোমার বল ও গতি, ফোর্স অ্যান্ড মোশন। তাহলে আমাদের এই পৃথিবীতে যে সকল বস্তু আছে তাদের গতির, তাদের অবস্থা অনুযায়ী বস্তুগুলোকে দুই শ্রেণীতে ভাগ করা হয়। একটাকে বলা হয় স্থিতিশীল বস্তু, আর একটাকে বলা হয় গতিশীল বস্তু। তাহলে স্থিতিশীল বস্তু কোনগুলো? না, এটা নিশ্চয়ই বলে বোঝাতে হবে না, তাহলে তোমায় একটু ভদ্র সেন্টেন্স আকারে বললে দাঁড়ায়, পারিপার্শ্বিকের সাপেক্ষে যে সমস্ত বস্তু স্থির অবস্থায় আছে তাদের কি বলা হয় স্থিতিশীল বস্তু। পারিপার্শ্বিকের সাপেক্ষে যে সমস্ত বস্তু স্থির অবস্থায় আছে তাদেরকেই বলা হয় স্থিতিশীল বস্তু। ঠিক আছে। আবার এর বিপরীতে আরেক শ্রেণীর বস্তু আছে যাদেরকে বলা হয় গতিশীল বস্তু। তাহলে গতিশীল বস্তু কাদের বলা হয়? না, পারিপার্শ্বিকের সাপেক্ষে যে সমস্ত বস্তু চলমান তাদের কি বলা হয় গতিশীল বস্তু। স্থিতিশীল বস্তু উদাহরণ তুমি কি বলবে? বাড়ি ঘর, গাছপালা, এগুলোকে বলবে। আর গতিশীল বস্তু চলন্ত বাস, চলন্ত ট্রেন বা চলন্ত গাড়ি, এগুলোকে। তা তুমি স্থিতিশীল বা গতিশীল যে বস্তুই নাও না কেন, এদের তোমার কিছু সাপেক্ষে নেওয়া হয়। তোমার চরম স্থিতিশীল বস্তু বা চরম গতিশীল বস্তু বলে কিছু পাবে না। কিছুর সাপেক্ষে, ডেফিনেশনটা বলা আছে পারিপার্শ্বিকের সাপেক্ষে। তোমার সাপেক্ষে গাছপালাগুলো স্থির বলে তুমি তাকে বলছো স্থিতিশীল বস্তু। আবার রেল লাইনের ধারে যে গাছটা আছে, ট্রেনের মধ্যে অবস্থিত ব্যক্তি সেই গাছটাকে কিন্তু বলবে যে গতিশীল। বুঝতে পারলে না? সুতরাং তোমার সাপেক্ষে স্থির মানেই সকলের সাপেক্ষে স্থির নয়। ট্রেনে অবস্থিত কোনো ব্যক্তির সাপেক্ষে সে গতিশীল অবস্থায় আছে না নেই? সেই কারণে তার কাছে গাছপালাটা আবার গতিশীল। আবার ট্রেনে যে লোকটা বসে আছে তার সামনের লোকটাকে সে স্থির দেখবে না গতিশীল দেখবে? ট্রেনের লোকটা সে স্থির দেখবে, কিন্তু রেল লাইনের ধারে অবস্থিত কোনো ব্যক্তি দুজনকেই বলবে গতিশীল অবস্থায় আছে। তার মানে স্থিতি বা গতির অ্যাবসলিউট অবস্থা কিছু হয় না। আবার তুমি যদি একটা বিরাট পাহাড়, ধরো হিমালয় পাহাড়, কে বলবে ও কোনো দিনই চালানো সম্ভব হবে না। কিন্তু যে ব্যক্তি পৃথিবীর বাইরে আছে, অন্য কোনো গ্রহ থেকে দেখবে, অন্য কোনো নক্ষত্র থেকে দেখছে, সে তো বলবে পৃথিবীটা নিজেই ঘুরছে, সুতরাং পাহাড়গুলো কি করে স্থির অবস্থায় আছে? সুতরাং দেখো তার কাছে গতিশীল। সুতরাং চরম স্থির বা চরম গতি বলে কিছু নেই। আমরা যেগুলো স্থিতিশীল বা গতিশীল বস্তু বলছি বা যে অবস্থাগুলো কথা বলছি, সেগুলো সব হচ্ছে আপেক্ষিক। এবং এই জন্য এই যে স্থিতিশীল বা গতিশীল বা স্থিতি বা গতি, এগুলোকে বলা আপেক্ষিক স্থিতি বা আপেক্ষিক গতি। বুঝতে পারলে না? তা এখন গতিকেও কয়েক ভাগে ভাগ করা হয়। যেমন তোমার চলন গতি, ঘূর্ণন গতি, মিশ্র গতি। চলন গতি কোনটা? যদি কোনো বস্তু সরল রেখা ধরে এগিয়ে যেতে থাকে তাহলে সেই বস্তুর গতিকে বলা হবে চলন গতি, তাই না? যদি সরল রেখা এগিয়ে যেতে থাকে তাকে বলা হবে চলন গতি বা লিনিয়ার মোশন বা মোশন ইন এ স্ট্রেট লাইন বা ওয়ান ডাইমেনশনাল মোশন, যাই বলবো। যদি কোনো বস্তু এক সরল রেখা মানে একটা নির্দিষ্ট দিকে গতিশীল হয়, তাহলে
ওই বস্তুর গতিকে বলা হবে চলন গতি। হয়েছে? এরপর আছে তোমার রোটেশনাল মোশন। এই গতিগুলো সম্পর্কে তোমায় 11 ক্লাসে গিয়ে দেখবে বিস্তারিত পড়তে হয়, এগুলো তোমার শুধু অল্প অল্প তোমার বইয়ে লেখা আছে। এরপর আছে রোটেশনাল মোশন। রোটেশনাল মোশনটা কি না, যদি কোনো বস্তু একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরতে থাকে বা একটা নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারদিকে গতিশীল হয়, তাহলে ওই বস্তুর গতিকেই বলা হবে তোমার আবর্ত গতি বা রোটেশনাল মোশন। ইফ এ বডি rotate round a fixed axis, then the motion of the body will be called rotational motion or rotation। কি বলো? আর একটা গতি আছে, তাকে বলা হয় ঘূর্ণন গতি, বা এটাকে ইংরেজি কথাটা দেখো হয়তো তোমরা অভ্যস্ত, স্পিন মোশন। ক্রিকেট খেলার স্পিন বল, যেমন স্পিন বলটা কেমন কি যায়, ঘুরতে ঘুরতে যায়, এটাও ঘুরছে, বাট দি অ্যাক্সিস ইজ ইনসাইড দ্য বডি। যে বস্তুটা ঘুরছে অক্ষটা তার মধ্যেই অবস্থিত। রোটেশনাল মোশন কোনটাকে বলবে? নাগরদোলার গতিটা দেখো, একটা মাঝে একটা রড আছে, তাকে কেন্দ্র করে ঘুরছে। সাইকেলের চাকার গতি দেখো, মাঝে যে নাটটা আছে তাকে কেন্দ্র করে ঘোরে। কিন্তু যখনই তোমার লাট্টুর গতি বলবে, তার অক্ষটা তার নিজের দেহের মধ্যে, অর্থাৎ হুলটাকে কেন্দ্র করে ঘোরে। হুলের মধ্যে দিয়ে যদি একটা সরলরেখা কল্পনা করো, এই সরলরেখাটাকে কেন্দ্র করে ঘোরে। সেই কারণে এই মোশনটাকে বলা হবে তোমার স্পিন মোশন বা ঘূর্ণন গতি। তাহলে রোটেশন আর স্পিনের মধ্যে তফাৎ কি? রোটেশনের ক্ষেত্রে দি অ্যাক্সিস উইল বি আউটসাইড দি বডি, but for this in the spin motion the rotation exists inside the body। বুঝতে পারলে না? তাহলে যদি কোনো বস্তুর গতি এইরকম হয় যে সরলরেখাতেও চলছে আবার ঘুরতে ঘুরতেও যাচ্ছে, তাহলে সেই গতিটাকে বলা হবে তোমার মিশ্র গতি। মিশ্র গতি। তাহলে যদি কোনো বস্তুর মধ্যে চলন গতি এবং আবর্ত গতি, এই দ্বিবিধ গতি একসাথে লক্ষ্য করা যায়, সেই বস্তুর গতিকে বলা হবে মিশ্র গতি। যেমন সাইকেলের চাকার গতি। সাইকেলের চাকাটা কিভাবে এগিয়ে যায় দেখো, ঘুরতে ঘুরতে যায়। একটা হয় তার রোটেশন, আর একটা হয় লিনিয়ার মোশন, আবর্তনও হয় ঘুরতেও থাকে। এই ধরনের গতিকে বলা হবে তোমার মিশ্র গতি। এছাড়া আরও কিছু গতি তোমায় দেখবে পরবর্তীকালে পড়তে হবে। এই ক্লাসে হয়তো তোমার শুধু টাচ করা আছে, নামটা উল্লেখ করা আছে। সেটা হচ্ছে যে সরল দোলগতি। সরল দোলগতি জানতে গেলে তোমায় তার আগে জানতে হবে পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। হোয়াট ইজ পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতিটা কি? If a particle repeats its motion after a certain time interval, then the motion of the particle will be called periodic motion। কি দাঁড়ালো না, যদি কোনো বস্তু একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে তার গতিকে পুনরাবৃত্ত করতে থাকে, তাহলে ওই বস্তুর গতিকেই বলা হবে পর্যাবৃত্ত গতি। কি বলো? যদি কোনো বস্তুর গতি একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে পুনরাবৃত্ত হয়, তাহলে ওই বস্তুর গতিকে বলা হবে পর্যাবৃত্ত। যেমন ধরো ঘড়ির সেকেন্ডের কাঁটার গতি। সেকেন্ডের কাঁটা দেখো একটা নির্দিষ্ট জায়গায়, ধরো 12 নম্বর 12 যেখানে লেখা আছে সেইখানে প্রতি 60 সেকেন্ড অন্তর আসছে, একই পথে চলছে, সে আর অন্য পথে কোথাও কোনোদিন চলে না। মিনিটের কাঁটা ওই একই পথে চলছে, কিন্তু ঠিক 60 মিনিট অন্তর অন্তর একটা নির্দিষ্ট বিন্দুতে আসছে। নির্দিষ্ট সময় পর পর মানে কি, 60 মিনিট পর পর ঘড়ির মিনিটের কাঁটা তার গতিকে পুনরাবৃত্ত করছে। অনুরূপভাবে ঘন্টার কাঁটাটা 12 ঘন্টা অন্তর অন্তর পুনরাবৃত্ত করছে। তুমি যদি ধরো আমাদের স্কুল থেকে কালী মন্দির পর্যন্ত যাও, প্রতি যাওয়া প্লাস আসা মিলিয়ে যদি 5 মিনিট লাগে, তাহলে প্রতি তোমায় কোনো একটা ওই রাস্তায় কোনো একটা ব্যক্তি দাঁড়িয়ে থাকে,
দেখো যাওয়া আসার তুমি যে যাচ্ছ আসছো বারবার, একটা নির্দিষ্ট সময় পরে ওই ব্যক্তির সঙ্গে তোমার দেখা হবে বা ওই বিন্দুকে তুমি টাচ করে যাবে। সুতরাং এই গতিটা হবে তোমার একটা পর্যাবৃত্ত গতি। এখন সরল দোলগতি হচ্ছে একটা বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি। কেমন পর্যাবৃত্ত গতি? না, এই পর্যাবৃত্ত গতিতে আরেকটু স্পেশালিটি থাকে, যে এখানে স্পেশালিটি হচ্ছে যে বস্তুকণার ত্বরণ সরণের সমানুপাতি কিন্তু বিপরীত অভিমুখী। কোনো বস্তুর ত্বরণ সরণের সমানুপাতি কিন্তু বিপরীত অভিমুখী হবে। এই রকম যদি পর্যাবৃত্ত গতিতে যদি এই বৈশিষ্ট্যটাও যদি আরোপ করা যায়, তখন সেই বস্তুর গতিটা হবে সরল দোলগতি। যেমন ধরো ছাদের সিলিং থেকে একটা দোলক ঝুলছে, সুতো দিয়ে বেঁধে তুমি একটা ইঁটকে বেঁধে দিয়েছো বা মার্বেলকে বেঁধে দিয়েছো, আস্তে করে টেনে ছেড়ে দাও, সুতোটা দেখো এই মার্বেলটা দেখো একই পথে এরকম এরকমভাবে বারবার দুলতে থাকবে, থাকবে না? এইটা হচ্ছে সরল দোলগতি। এই বস্তু এই যে দুলছে, মধ্যবিন্দুতে গতিবেগ সর্বোচ্চ। যত তুমি দূরে যাবে এদিক থেকে দেখো গতিবেগ কমছে, আবার যত তোমার মধ্যবিন্দু থেকে এদিকে যাবে তত গতিবেগ কমবে, যত মধ্যবিন্দুর দিকে আসবে তত গতিবেগ বাড়বে। মধ্যবিন্দু থেকে দূরে যাওয়া মানে কি? দূরত্ব বেড়ে যাওয়া, বা ওটাকে বলা সরণ। বেড়ে যাচ্ছে কিন্তু গতিবেগ কমে যাচ্ছে। গতিবেগ কমে যাচ্ছে মানে কি? তার তোমার মন্দন বাড়ছে। মন্দনটা একটু পরে আছে। মন্দন বাড়ছে মানে কি? ঋণাত্মক ত্বরণ বাড়ছে। তার মানে বলা যেতে পারে সরণ বাড়লে ঋণাত্মক ত্বরণ বাড়বে, অর্থাৎ মাইনাস এফ প্রপোর্শনাল টু এক্স, এক্স হচ্ছে তোমার সরণ, বা এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। এটাই হচ্ছে সরল দোলগতির শর্ত। যে যদি কোনো বস্তুটা কি দাঁড়ালো, তা যদি কোনো বস্তু বাহ্যিক বলের ক্রিয়ায় এরূপভাবে গতিশীল হয় যাতে করে যে কোনো মুহূর্তে বস্তুকণার ত্বরণ সরণের সমানুপাতি কিন্তু বিপরীত অভিমুখী, তাহলে ওই বস্তুর গতিকে বলা হবে সরল দোলগতি। কি বলো? যদি কোনো বস্তু বাহ্যিক বলের ক্রিয়ায় এরূপভাবে গতিশীল হয় যাতে যে কোনো মুহূর্তে বস্তুকণার ত্বরণ সরণের সমানুপাতি কিন্তু বিপরীত অভিমুখী, তাহলে ওই বস্তুকণার গতিকেই বলা হবে সরল দোলগতি। বুঝতে পারলে না? তাহলে সরল দোলগতি হতে গেলে তাকে আগে পর্যাবৃত্ত গতি হতে হবে। দেখো দোলকটা দোলে একই পথে দোলে, নির্দিষ্ট সময় ব্যবধানে একই পথে চলাচল করে, তার সাথে এক্সট্রার বৈশিষ্ট্য যে ত্বরণ সরণের সমানুপাতি কিন্তু বিপরীত অভিমুখী। এই জন্য দোলকের গতি হলো সরল দোলগতি। সুতরাং তাই সরল দোলগতি হতে গেলে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে? না, প্রথম কথা বস্তুর গতি হবে সরল, বস্তুর গতি হবে পর্যাবৃত্ত গতি। 2 নম্বর কি হবে? না, বস্তুর গতি সর্বদা সাম্যাবস্থানের অভিমুখী। সাম্যাবস্থান মানে মিডল পজিশনটা, মধ্যবিন্দুর অভিমুখী হবে। দেখো যত বাম দিকে যখন চলে যাচ্ছে তখনও দোলকটা চাইছে মাঝে ফিরে আসবো, আবার যখন মধ্যস্থল থেকে যখন ডান দিকে চলে যাচ্ছে তখনও সে চাইছে মধ্যস্থলে ফিরে আসবো। অর্থাৎ কি দ্বিতীয় বৈশিষ্ট্য কি? না, বস্তুর গতি হবে সাম্যাবস্থানের অভিমুখী। 3 নম্বর বৈশিষ্ট্য কি? বস্তুর ত্বরণ সরণের সমানুপাতি কিন্তু বিপরীত অভিমুখী। তাহলে এইগুলো হলো তোমার সরল দোলগতির বৈশিষ্ট্য। তাহলে এখন তোমার একটা কথা আমি বলিনি, যে আবর্ত গতি আর ঘূর্ণন গতির যে উদাহরণ দিলাম, নাগরদোলার গতি বা স্পিন বলের গতি বা লাট্টুর গতি, সেই রকমভাবে পৃথিবীর যে গতি তার মধ্যেও দেখো একসাথে দুটো গতি নিহিত আছে, ওইটা বলিনি। একটা তোমার রোটেশনাল মোশন, একটা আছে স্পিন মোশন। রোটেশনাল মোশনটাকে বলা হয় বার্ষিক গতি,
আর স্পিন মোশনটাকে বলা হয় আহ্নিক গতি। এই দ্বিবিধ গতি আর্তের মোশনের মধ্যে নিহিত আছে। ঠিক আছে।